টুনি, এটা আমাদের প্রথম ডিম। আমি যে কি খুশি হয়েছি। এই ডিম ফুটে যখন ছানা বের হবে, তার ছোট মুখ দিয়ে আমাকে বাবা বলে ডাকবে আর তোমাকে মা বলে ডাকবে। উফ, ভাবতেই কত যে খুশি লাগছে। হয়েছে হয়েছে, আর খুশি বাড়িয়ে লাভ নেই। সামনে শীতকাল আসছে, আমাদের বাসায় তো এবার খাদ্য এনে মজুত করতে হবে। চলো চলো, খাদ্য সংগ্রহ করতে যাই। না টুনি, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি শুধু বাসায় বসে মায়ের দায়িত্ব পালন করো। খাবার সংগ্রহ করার দায়িত্ব আমার। আমি যাব আর খাবার নিয়ে চলে আসব। এসব কথা বলে টোনা খাবারের খোঁজে উড়াল দেয় আর বনের দক্ষিণ কোণে গিয়ে গমের দানা সংগ্রহ করতে থাকে। টোনা যখন গমের দানা সংগ্রহ করছিল, তখনই সেখানে এক শিকারী আসে। উহ, আজ সারাদিন না পারলাম পশু শিকার করতে, আর না পারলাম পাখি শিকার করতে। আরে আরে, ওই তো গমের গাছে আড়ালে একটা ছোট্ট পাখি দেখতে পাচ্ছি। যাই, আমি ওই পাখি বরাবর একটা তীর ছুঁড়ি। এ কথা বলে শিকারী তার তীর তাক করে টোনার দিকে ছুঁড়ে মারে, আর সেই তীর টোনার বুক চিরে ঢুকে যায়, আর টোনা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আহ, টুনি! পাখিটা যত ছোট ভেবেছিলাম তত ছোট নয়। স্বামী স্ত্রী মিলে অনেক মজা করে এর মাংস খেতে পারবো। এ কথা বলে শিকারী তীরবিদ্ধ টোনাকে ঘাড়ে তুলে নেয়। অন্যদিকে গাছের ডাল থেকে সেই দৃশ্য কবুতর দেখে ফেলে। আরে আরে, শিকারি তো টোনাকে ধরে নিয়ে গেল। যাই, গিয়ে টুনিকে খবরটা দিয়ে আসি। সোনামণি আমার, ডিমের ভেতরে বড্ড আরামে আছিস, কিন্তু তোকে তা দিতে দিতে যে আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তোর বাবা কেন যে এখনো আসছে না? কখন যে খাবার নিয়ে আসবে? টনি টনি, তোর জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? বলো কবুতর দাদা, আমাকে বলো। টোনা আরে পৃথিবীতে নেই, শিকারীর হাতে তার প্রাণ গিয়েছে। যাই, বনের সবাইকে সংবাদটা দিয়ে আসি। না, টোনা, এটা কি হলো? হে সৃষ্টিকর্তা, তুমি এটা কি করলে? টোনা, তোমার সন্তান পৃথিবীতে আসার আগেই বাবা হারা হয়ে গেল। টোনা গো, টোনা, ফিরে এসো টোনা, ফিরে এসো। টুনি টোনার শোকে প্রচন্ড কাতর হয়ে পড়ে। এভাবেই সেই দিনটি কেটে যায়। টুনি নিজেকে সামলিয়ে নেয়। না না, আমি না খেয়ে থাকলে যে ডিমে তা দিতে পারবো না। আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা করতে গেলে তো বাসা থেকে বের হতে হবে। ডিমটা আমি কোথায় রাখবো? বাসায় ডিম রাখলে তো বিপদ হতে পারে। না, আমি ডিমটা সাথে করেই নিয়ে যাই। সারাদিন এদিক থেকে সেদিক কত ঘুরলাম, কিন্তু কোথাও খাবারের খোঁজ পেলাম না। আরে আরে, ওই তো কালু দাদার খাবারের দোকান। আমি বরং যাই, কাছে গিয়ে বাকিতে খাবার চাই। এ কথা বলে টুনি কালু কাকের দোকানের সামনে নেমে পড়ে আর কালু কাককে বলে, কালু দাদা, কালু দাদা, আমাকে কিছু খাবার দেবে গো? বাকিতে নেব গো, পরে টাকা শোধ করে দেব। ফাজলামো পেয়েছিস নাকি? আমি বাকিতে কাউকে খাবার দেই না। তবে তোর ওই ডিম যদি দিস, তাহলে ওই ডিমের বদলে এক প্যাকেট বিস্কুট তোকে দিতে পারি। না না, এই ডিম ফুটে আমার ছানা বের হবে। আমার মৃত স্বামীর যন্ত্রণা আমি এই ছানার মুখ দেখেই কাটিয়ে দেব। তুমি চাইলে আমি তোমার দোকানে কাজ করে দিতে পারি। কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু খাবার দিও। না না, তোর ডিম দে আর খাবার নে, আর নয়তো এখান থেকে চলে যা। কালু কাকের এমন দুর্ব্যবহার দেখে টুনি সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে আসে। না না, আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। খাবার যখন পেলাম না, তবে এবার চুরি করব। পেটের খিদে তো আর ন্যায় অন্যায় মানে না। এ কথা বলে টুনি তার ডিম বাড়িতে রেখে উড়ে চলে যায়। আর টুনি উড়ে কাকুলি কাকের বাড়িতে পৌঁছে যায়। এই তো কাকুলি দিদি ঘুমিয়ে আছে, এই সুযোগ,
এই সুযোগে কিছু খাবার চুরি করি। ওই তো একটা বিস্কুটের প্যাকেট, যাই নিয়ে উড়াল দেই। লাস্ট আর এক ছুরি আছে, কম দামে দিয়ে দেব। মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। কলা নেবে গো, কলা? ও মা, কত সুন্দর পাকা কলা! কতদিন হলো পাকা কলা খাইনি। শরীরে আমার একদম পুষ্টি নেই, এই কলা চুরি করব আমি। একি ঝুড়িটা হালকা লাগছে কেন? একি আমার ঝুড়ির কলা কোথায়? হায় হায় রে, কে চুরি করে নিয়ে গেল? উফ, কত সুন্দর ইলিশ মাছ ভাজার গন্ধ পাচ্ছি। কতদিন হলো ইলিশ মাছ খাই না। এ কথা বলে টুনি বিউটি পায়রার ঘরে ঢোকে আর তার রান্নাঘর থেকে 2 টুকরো ইলিশ মাছ ভাজা নিয়ে উড়ে চলে যায়। আর টুনি উড়ে উড়ে তার বাড়িতে চলে আসে। উফ, আজ কতদিন পর মজা করে খাবার খাবো। যাই যাই, আমি খাবারগুলো খেয়ে নেই। এ কথা বলে টুনি তার বাড়িতে বসে খাবারগুলো খেতে থাকে। ওরে, আমার বিস্কুটের প্যাকেটগুলো কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল রে? কে নিয়ে গেল? কাকলি যখন এসব বলে কাঁদছিল, ঠিক তখনই তোতা আর বিউটি পায়রা সেদিক দিয়ে উড়ে যাচ্ছিল। আর তারা কাকলির কথা শুনে ফেলে। আর তারা কাকলির কাছে গিয়ে বলে, একে কাকুলি দিদি, তোমারও খাবার চুরি হয়েছে? তুমি জানো আমাদেরও খাবার চুরি হয়েছে। আমারটাও আবার ব্যবসার কলা চুরি হয়েছে। সে কি তোতা? তাই? তার মানে এই চোর আমাদের বনেরই হবে। চলো তো চলো, আমরা পুরো বন খুঁজে দেখি। নিশ্চয়ই চোরকে আমরা ধরতে পারবো। কাকলির কথা শুনে তোতা আর বিউটি পায়রাও রাজি হয়ে যায়। আর 3 জনে মিলে উড়তে উড়তে চোর খুঁজতে থাকে। উফ, কি যে খিদে পেয়েছিল না, এখন একটু বেশ শান্তি লাগছে। টুনি যখন নিজের বাড়িতে খাবার খাচ্ছিল, ঠিক তখনই সেখানে কাকলি, তোতা আর বিউটি পায়রা এসে হাজির হয়। একি টুনি, এটা তো আমার বিস্কুট, তুই কোথায় পেলি? হ্যাঁ, এই তো আমার কলা। আর বিউটি দিদি, তুমি না বলেছিলে তোমার ভাজা ইলিশ মাছ হারিয়ে গেছে? এই তো এখানে ইলিশ মাছও আছে। ইয়ে মানে ইয়ে, কি হলো? তুই আমতা আমতা করছিস কেন? নিশ্চয়ই চুরি করেছিস, তাই না রে? আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি চুরি করতে চাইনি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে চুরি করেছি। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। চোরের কোনো ক্ষমা নেই। তুই আমাদের খাবার চুরি করেছিস, আমরা তোর ডিম ফাটিয়ে দিয়ে তার প্রতিশোধ নেব। না না, ডিম থেকে আমার ছানা বের হবে, তোমরা ওকে ফাটিও না। দয়া করো আমাকে, আমাকে দয়া করো। চোরের ওপর আমরা দয়া করি না, ঠিক আছে? আমরা তোর ডিম নষ্ট করব না। এক্ষুনি তুই এই বন ছেড়ে চলে যাবি। চোরের জায়গা এই বনে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি অন্যায় করেছি, আমি চলে যাচ্ছি। এ কথা বলে টুনি তার ডিম নিয়ে চিরতরে সেই বন ছেড়ে চলে যায় আর উড়ে উড়ে অন্য বনে চলে আসে। টুনি যখন উড়ছিল, ঠিক তখনই নিচ থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সাহায্য করো, আমি কি সাহায্য করো। আমি যে আর ব্যথা সহ্য করতে পারছি না, সাহায্য করো। একে কারো চিৎকার শুনলাম মনে হলো। কেউ কি বিপদে পড়েছে? যাই তো, গিয়ে দেখি তো। একে, এটা তো একটা পরী। পরী, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন এভাবে? আমার পা কেটে গিয়েছে, একটু ঝুড়িবুটি লাগিয়ে দাও না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ও মা, তুমি না পরী, নিজের ক্ষত নিজে সারাতে পারো না? আসলে নিজের শরীরে নিজে জাদু প্রয়োগ করতে পারি না। করো না আমাকে একটু সাহায্য। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এ কথা বলে টুনি কিছু জড়িবুটি এনে সেটা পরীর পায়ে লাগিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে পরীর ক্ষতস্থান ভালো হয়ে যায়। আমার পা সেরে গেছে টুনি, তোমার উপর আমি অনেক সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি চাও,
তুমি যা চাইবে তাই পাবে। তুমি যদি আমাকে বাড়ি দাও তাহলে একটা বাড়ি বানিয়ে দাও। আমার থাকার যে কোনো জায়গা নেই। ডিম নিয়ে বড় বিপদে পড়েছি। ডিমে তা দেওয়ার সময় চলে যাচ্ছে। এক্ষুনি দিচ্ছি। এরপর পরে জাদু করে সেখানে একটি ড্রাগন বাড়ি বানিয়ে দেয় আর টুনিকে বলে, এই নাও তোমার ড্রাগন বাড়ি। এই বাড়ির মধ্যে তোমার খাবারও দেয়া আছে। 1 মাস এই ড্রাগন বাড়ি থেকে বের না হলেও চলবে। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে পরি সেখান থেকে চলে যায় আর টুনি ড্রাগন বাড়িতে ঢোকে। ড্রাগন বাড়িতে ঢুকে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আর কোনো চিন্তা নেই, এখন আমি নিশ্চিন্তে আমার ডিমে তা দিতে পারবো। এ কথা বলে টুনি ড্রাগন বাড়িতে তার ডিমে তা দিতে থাকে আর তার ছানা ফোটার অপেক্ষার দিন গুনতে থাকে। যাচ্ছি, কিন্তু এখনো কোনো মাটি ভাঙতেই পারলাম না। এই জমির মাটি যে পাথর হয়ে আছে, জল না দিলে চাষ করবো কি করে? আর এদিকে তো পানি দেওয়ার কোনো ব্যবস্থাও নেই। বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে। হে ঈশ্বর, তুমি সহায় হও। এই বলে টোনা তার অসুস্থ শরীর নিয়ে কাজ করে বাড়িতে ফেরে আর বাড়িতে গিয়ে বসে পড়ে। এত পরিশ্রম আর সহ্য করতে পারছি না। টনি, আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দিও তো, গলাটা যে শুকিয়ে গেছে। এই নাও পানি। তোমাকে কত করে বললাম এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে না টোনা। ঘরে থাকলে কিভাবে চলবে টনি, বলো? দুজনের খাবারের তো ব্যবস্থা করতে হবে, তাই না? এই বলে টোনা ঘরে চলে যায় আর এভাবেই সেই দিনটি কেটে যায়। টোনা অসুস্থ ছিল বলে টুনিও টোনাকে জমির কাজে সাহায্য করত। ছেড়ে দাও টনি, এই জমিতে এত কষ্ট করে কোনো লাভই হবে না। এই শুকনো জমিতে চাষ করে আমরা কোনো ফসলই পাবো না। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে, কারণ এই জমিতে যে কোনো ভালো ফসলই জন্মাবে না। চলো টুনি, আমরা বাড়িতে চলে যাই। এরপর টোনা টুনি চলে যায় আর টোনা চেয়েছিল ওই জমিটা বিক্রি করে নতুন একটা জমি কিনতে আর সেখানে চাষাবাদ করতে, কারণ এটা সম্ভব নয়, কারণ এই জমিটা কিনতে সবাই নিষেধ করে দেয়। আমাকে যা দাম দেবে আমি তা নিতেই রাজি ভাই, আমি কোনো আপত্তি করব না। না না টোনা, তোমার এই জমি আমি কিছুতেই নিতে পারবো না। তোমার এই জমি যদি আমি 1 টাকাতেও কিনি তাহলে তো আমার লস হয়ে যাবে, কারণ এই জমিতে তো আমি কোনো কাজই করতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো টোনা, আমি আমার টাকা কিছুতেই জলে ফেলতে পারবো না। এই বলে বাবলু সেখান থেকে চলে যায় আর টোনা হতাশ হয়ে তার জমিতে দাঁড়িয়ে থাকে আর এভাবেই সময় কাটতে থাকে আর টোনাদের অবস্থা আগে থেকে আরো খারাপ হতে থাকে। হ্যাঁ গো টোনা, শুনছো? আজ যে ঘরে একটা দানাও নেই। আজ আমি কি রান্না করবো বলো তো? আর তাছাড়া তুমি বা কি খাবে? কি খাবো আর টুনি, জল থাকলে জলই দাও, জলটা খেয়ে পেটটা ভরিয়ে নেই। এছাড়া আমি আর কি করতে পারবো? ঈশ্বর যে আমাকে কোনো কিছু করার ক্ষমতাই দেয়নি। শোনো না, ঈশ্বরের কৃপায় দাদা বৌদির কাছে তো অনেক কিছু আছে। আমি বলি কি, আমরা একবার তাদের কাছে যাই আর কিছু নিয়ে আসি, যা দিয়ে আমাদের কিছুদিন বেশ ভালোই কেটে যাবে। তুমি কি বলছো টুনি? যে নিজের দাদা আমাকে ঠকিয়েছে, আমাকে সাহায্য করার বদলে আমাকে ঠকিয়েছে, আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার সবকিছু কেড়ে নিয়েছে, আর সে কিনা করবে আমাকে সাহায্য? দরকার নেই টুনি, ওখানে গিয়ে ছোট হওয়ার দরকার নেই। টোনার কথায় টুনি আর কিছুই বলে না আর এভাবেই কেটে যায় 3 দিন। 3 দিন পর টোনা অনেক অসুস্থ হয়ে যায়। টোনার শরীরে অনেক জ্বর ছিল। টোনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কোনো টাকাই টুনির কাছে ছিল না। এবার মনে হচ্ছে আমাকে দাদা বৌদির কাছে যেতেই হবে। আমি যে টোনার এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। ওরা আমাকে যা ইচ্ছে তাই বলুক, আমি সবটা সহ্য করে নেব। তারপর টুনি মালতীর কাছে যায় আর তাকে টোনার অসুস্থতার কথা আর টাকার কথা বলে। সব শুনে মালতী বলে, এই দেখ টুনি, আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু তার বদলে আমার বাড়িতে তোকে কাজ করতে হবে। আসলে আমার বাড়ির কাজের পাখিটা অনেক কাজচোর, তাই ওকে তাড়িয়ে দিয়েছি। আর তোকে বেশি কিছু করতে হবে না, রান্না করা, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এগুলোই। আর বাকি কাজগুলো না হয় আমি করে নেব। মালতীর এই কথায় টুনি রাজি হয়ে যায়, কারণ এছাড়া যে টুনির আর কোনো উপায় ছিল না। ঠিক আছে বৌদি, আমি তোমার কথাই রাজি।
আর আমি কাল থেকে কাজে চলে আসবো। তারপর টুনি মালতীর বাড়িতে কাজ করতে থাকে আর সারাদিন কাজ করে মালতী টুনিকে 50 টাকা দিত। টুনি অসহায় হয়ে সেই সামান্য টাকা দিয়ে টোনার জন্য ওষুধ কিনে নিয়ে যেত। একদিন টুনি মালতীর বাড়িতে কাজ করছিল, তখন শোন না মা, আমাকে কিছু খেতে দিবি? আমার না বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দে না রে মা। এই গরিবকে খেতে দিলে ঈশ্বর তোর মঙ্গল করবে রে মা। আরে আরে, এই বাড়িটা কি তোমার দানশালা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, শাক সবজি চাল ডালের কত দাম বেড়েছে জানো? যাও তো বাবু, যাও এখান থেকে, বিদায় হও এখান থেকে, মাফ করো, যাও যাও যাও। দিদি, এই বুড়ি মাকে দেখে অনেক ক্ষুধার্ত আর অসহায় মনে হচ্ছে। আমি বললি কি, ঘরে তো দুটো বাসি রুটি আছে, ওই বাসি রুটি তো আর কেউ খাবে না, তাই বলছি কি ওই রুটি দুটো আমি বুড়ি মাকে দিই। খুব দানশীল হয়েছিস তাই না? আটার কত দাম জানিস? দুটো রুটি দিতে পারবি, কিন্তু তার বিনিময়ে আজকে তুই কোনো টাকাই পাবি না। ঠিক আছে মালতী দিদি, আজকে আমার কোনো টাকা লাগবে না। এই বলে টুনি বুড়িমাকে রুটি দেয় আর বুড়ি রুটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর কাজ শেষ করে টুনির সঙ্গে আবার সে বৃদ্ধার দেখা হয়। মা, তুমি অনেক ভালো, নিজের টাকার বিনিময়ে তুমি আমাকে রুটি দিয়েছো, ঈশ্বর তোমার মঙ্গল করুক মা। আমার যে কিচ্ছু চাই না বুড়িমা, শুধু আমাদের ফসলের জমিটা ভালো হলে আমাদের সব কষ্ট দূর হয়ে যেত। টুনি তার সব কষ্টের কথা বুড়িমাকে খুলে বলে। সব কথা শোনার পর বুড়িমা বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই, এই ঢেঁড়স কটা রাখো আর তোমার জমিতে রোপণ করো, তুমি দেখবে তোমার সুদিন আসবে। তারপর টুনি ঢেঁড়স নিয়ে বাড়িতে ফেরে আর টুনি তাদের জমিতে রোপণ করে। এই জমিতে ঢেঁড়স রোপণ করে কি হবে টুনি? কিছুই তো হবে না। তুমি টাকার বিনিময়ে বুড়িমাকে রুটি কেন দিতে গেলে বলো তো? কি খাবে এখন? এভাবে বলো না টোনা, বুড়িমা যে আমাকে অনেক ভালোবেসে এই ঢেঁড়সগুলো দিয়েছে, আর মাঝে মাঝে ঈশ্বরের আশীর্বাদ বড়দের আশীর্বাদের সমতুল্য হয়। তাছাড়া আমাদের ঘরে তো কিছু চাল আছে, সেগুলোই না হয় আমরা আজকে খাবো। তারপর ঢেঁড়সগুলো জমিতে রোপণ করে। টুনি আর টোনা সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালবেলা তারা তাদের জমিতে এসে অবাক, কারণ ঢেঁড়সগুলো ছিল সোনার। তারা ঢেঁড়স দেখে অনেক খুশি হয় আর তারা সেই সোনার ঢেঁড়স বাজারে বিক্রি করে অনেক টাকা পায় আর সেই টাকা দিয়ে অনেক জমি কিনে নেয়। আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তারা তাদের সুদিন ফিরে পায়। আমাদের তো সুদিন ফিরে এসেছে টোনা, আমি বলি কি আমরা বনের ভিতরে একটা আশ্রম খুলি, সেখানে গরিব পাখিরা 3 বেলা খাবার আর থাকার মতো জায়গা পাবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ভালো কথা টুনি, আমি ব্যবস্থা করছি। সেদিনের পর থেকে টুনি বৃদ্ধাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও বৃদ্ধাকে খুঁজে পায় না। বলে না, ঈশ্বর কোন রূপে কাকে দেখা দেয় তা কেউ বলতে পারে না। এই জঙ্গলেই টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। উনি জঙ্গল থেকে ফুল কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। এরপর এক সকালে, মা টুকি, চল না রে, আজ 2 মামি মিলে ফুল কুড়োতে যাই। দুজনে মিলে ফুল কুড়ালে একবারে অনেকগুলো ফুল পাওয়া যাবে, আর সেগুলো বাজারে বিক্রি করলে কিছু টাকা বেশি পাওয়া যাবে রে মা। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে। এরপর 2 মামে মিলে ফুল কুড়াতে যায় আর কুড়াতে কুড়াতে তারা এক ডালা ফুল কুড়িয়ে ফেলে। এরপর তারা সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে কিছু খাবার কিনে নেয় আর বাড়িতে ফিরতে থাকে। এমন সময় পথে এক সাধু বাবার সাথে তাদের দেখা হয়ে যায়। প্রণাম সাধু বাবা, আপনার পায়ের ধুলো যে আমাদের জঙ্গলে পড়েছে, এতে করে আমাদের জঙ্গল পুরো ধন্য হয়ে গেছে সাধু বাবা।
চলুন না সাধু বাবা, এই গরিবের বাড়িতে একদিন না হয় একটু হাত ভিজিয়ে আসবেন। এখন আমার খাবার খেয়ে আয়েশ করলে চলবে না। বাবা তরুণ আমাকে স্বপ্ন দেখিয়েছে তোদের জঙ্গলে একটা বড় পুরাতন কুয়া আছে, যেই কুয়াটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তোরা কেউ সেটার আসল ব্যবহার জানিস না। আমাকে এক্ষুনি ওই কুয়োর কাছে নিয়ে চল। আপনি কি বলছেন সাধু বাবা? আচ্ছা ঠিক আছে, চলুন, আপনাকে এক্ষুনি আমি কুয়োর কাছে নিয়ে যাচ্ছি। এই বলে টুনি সাধু বাবাকে সাথে নিয়ে কুয়োর কাছে যেতে থাকে। ততক্ষণে জঙ্গলে সবাই সাধু বাবাকে দেখে তার পিছু পিছু যেতে থাকে। এরপর তারা সবাই পরিত্যক্ত কুয়োর কাছে গিয়ে পৌঁছায়। এরপর সাধু বাবা কুয়ো দেখে রেগে বলে, মূর্খ তোরা, মূর্খ! তরুণ বাবার দেওয়া উপহার তোরা এভাবে অবহেলায় ফেলে রেখেছিস। শোন তবে এর পিছনের ঘটনা। আজ থেকে বহুকাল আগে তরুণ বাবা তোদের এই জঙ্গলে ধ্যান করতে এসেছিল, আর ধ্যান শেষে সে অনেক শক্তি সঞ্চয় করে, আর সেই শক্তি কিছুটাই কুয়োর উপর প্রয়োগ করে। এই কুয়োকে জাদুর কুয়ো বানায়, বুঝেছিস? আর এই জাদুর কুয়ো সবার মনের আশা পূরণ করে দিতে পারে। জাদুই কুয়ো? আর এই জাদুই কুয়ো সবার মনের আশা পূরণ করতে পারে? বাবা বলুন না, কি করলে আমাদের এই জাদুর কুয়ো মনের আশা পূরণ করবে? যে যত বেশি সোনাদানা কুয়োতে ফেলতে পারবে তত বেশি জল কুয়োতে উঠে আসবে, আর সেই জলগুলো খেলে আগামী 3 দিনের মধ্যে তার মনের আশা পূর্ণ হবে। এবার ভেবে দেখ তোরা কি করবি। আমি এক্ষুনি আমার বাড়ি সোনা গয়না সব নিয়ে আছি, আপনি একটু অপেক্ষা করুন। সুখীর কথা শুনে অন্যান্য পাখিরাও নিজেদের সোনা গয়না আনতে বাড়িতে যায়। এদিকে টুকি মাকে বলে, মা, ও মা, আমাদের কাছে তো কোনো সোনা গয়না নেই মা। তাহলে এই জাদুর কুয়ো আমাদের মনের আশা পূরণ করতে পারবে না মা? জানি না রে মা, দেখি সবার মনের আশা পূর্ণ হলে আমিও ফুল বিক্রি করে কিছু টাকা এই কুয়োতে এনে ফেলবো। আমাদের মনের ইচ্ছা পূর্ণ করবো রে মা। আচ্ছা ঠিক আছে মা। তারা আগে থেকেই দু মা মেয়ে মিলে গল্প করতে থাকে। এদিকে একে একে সবাই টাকা কড়ি সোনা গয়না নিয়ে এসে জাদুর কুয়োর সামনে এসে হাজির হয়। সাধু বাবা, আমি আমার সোনা গহনা নিয়ে এসেছি, এখন কি করব আমি? আমি ধ্যানে বসছি, এগুলো সব কুয়োয় ফেল, বুঝেছিস? আর জল নিয়ে এখান থেকে চলে যা। এভাবেই একের পর একজন করে জাদুর কুয়োর সামনে যেতে থাক। এই বলে সাধু বাবা ধ্যানে বসে, আর সুখী তার সব সোনা দানাগুলো জাদুর কুয়োর ভেতরে ফেলে, আর অমনি কিছু জল উপরে চলে আসে, আর সেই জল নিয়ে সুখী সেখান থেকে চলে যায়। এভাবে একে একে সবাই তাদের সোনা গহনা কুয়োতে ফেলতে থাকে, আর যে জল উঠে আসে সে জল নিয়ে তারা পিছিয়ে যেতে থাকে। এরপর এক শালিক তার কাছে থাকা একটা মাত্র সোনার কয়েন ফেলে, তাতে করে শুধুমাত্র এক ফোঁটা জল চলে আসে, কিন্তু সেটাও মাটিতে পড়ে যায়। এ দেখে, হায় ঈশ্বর, এটা তুমি কি করলে? কি করলে তুমি আমার সাথে? ঘরে যে আমার অসুস্থ মেয়েটা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি তো এই জাদুর কুয়ো থেকে একটু জল নিতে এসেছিলাম, সেটুকু আমার কপালে জুটলো না। আর এদিকে তো আমার কাছে একটা কানাকড়িও নেই। এ কথা শুনে সাধু বাবা চোখ খোলে আর রাগেশ্বরে বলে, 2 টাকা করি নে, আর সে নাকি এসেছে জাদুর কুয়ো থেকে জল নিতে। যা এখান থেকে সরে যা বলছি, পরের জনকে সুযোগ দে। সাধু বাবার এমন কথা শুনে শালিক মনে মনে অনেক কষ্ট পায়, সেখান থেকে সরে যায়। এদিকে সাধু বাবা আবার ধ্যানে বসে। এসব দেখে টুনি মনে মনে ভাবতে থাকে, এই সাধু বাবার ব্যবহার এত কঠিন কেন? আর এ তো দেখছি গরিব পাখিদের সুযোগ না দিয়ে শুধু বড়লোক পাখিদের সুযোগ দিচ্ছে। এই সাধু বাবাকে তো আমার সুবিধার লাগছে না, আমাকে যে ব্যাপারটি একটু খতিয়ে দেখতে হচ্ছে। মা টুকি, শোন, তুই এখন বাড়িতে চলে যা, আমার ফিরতে একটু রাত হবে রে মা। বাড়ি ফিরে আমি তোকে সবকিছু বুঝিয়ে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি বাড়িতে ফিরে যায়, আর টুনি কুয়োর পাশে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে। এদিকে রাত হয়ে আসে, সাধু বাবা ছাড়া কুয়োর পাশে আর কেউ থাকে না। এমন সময় সাধু বাবা ধ্যান থেকে উঠে দাঁড়ায় আর হাসতে হাসতে বলে,
হা 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 হা, সবাই যে আমার ফাঁদে এভাবে পা দিবে তা আমি বুঝতেই পারিনি। ভাগ্যিস কাল রাতে এসে আমি কুয়োর ভিতরে সবকিছু ঠিকঠাক করে রেখে গিয়েছিলাম, নয়তো সবাইকে আজ বোকা বানাতেই পারতাম না। তবে মনে হচ্ছে কাল আরো বেশি ইনকাম করব, কারণ আজকের ঘটনা আশেপাশের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। তবে আমাকে এখানে বেশি দিন থাকা যাবে না, কালকের দিনটা পার হলেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এসব কথা বলে সাধু বাবা কুয়োর ভিতর থেকে একটা জাল তুলে আনে, আর সেই জাল ভর্তি সোনা গয়না ছিল। এইসব দেখে টুনি মনে মনে ভাবে, এবার তাহলে আমি সাধু বাবা জাদুর কুয়োর আসল রহস্য বুঝতে পেলাম। তবে বাবা, তুমি কোনো চিন্তা করো না, কালকে সবার সামনে তোমার মাথার হাড়ি ভাঙবো। এই বলে টুনি বাড়িতে ফিরে আসে আর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর সবাই আগের মতো জাদুর কুয়োর সামনে এসে ভিড় জমায়। এরপর টুনি সবাইকে বলে, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে, তার আগে তোমরা কেউই জাদুর কুয়োয় আর কিচ্ছু ফেলো না। এই মূর্খ, কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, তুই কি তরুণ বাবার আশীর্বাদ নিতে চাচ্ছিস না, অভিশাপ নিতে চাচ্ছিস? অভিশাপ নিতে নয়, দিতে চাচ্ছি সাধু বাবা। সবাই আমার কথা মন দিয়ে শোনো, এই সাধু বাবা এক ভণ্ড বাবা, আর এই কুয়ো কোনো জাদুর কুয়ো নয়। এই কুয়ো হচ্ছে এই ভণ্ড সাধু বাবার সাজানো জাদুর কুয়ো। আর এই কুয়োর মাঝে একটা জাল বিছানো আছে। তোমরা যখন কোনো কিছু ওই কুয়োতে ফেলো, তখন সবকিছু ওই পাতানো জালে গিয়ে পড়ে, আর ভারী কিছু পড়ার কারণে জলে দোলা লাগে, আর তখনই কিছু জল উপরে উঠে আসে, আর সেই জল তোমরা তরুণ বাবার আশীর্বাদ হিসাবে গ্রহণ করো। আর শালিক দিদি, তুমি একটা কয়েন ফেলার কারণে কোনো জল উঠে আসেনি, আর তাই তুমি জলও পাওনি। টুনি, তুমি যে এত কথা বলছো তার কি প্রমাণ আছে শুনি? সুখী দিদি, তুমি কুয়োর কাছে যাও আর দেখো তাতে কোনো জল আছে কিনা। টুনির কথা মতো সুখী কুয়োর কাছে যায়, আর জলের তলায় হাত দিতেই সে জাল খুঁজে পায়। এখানে তো সত্যি জাল রাখা আছে, তার মানে এই সাধু বাবা ভণ্ড, এটা কোনো জাদুর কুয়ো নয়। সুখীর কথা শুনে সাধু পালাতে যায়, অমনি সবাই সাধুকে ধরে গণপিটুনি দেয়। এরপর সবাই সোনা দানা আদায় করে নেয়, আর সবাই মিলে সাধুকে জেলে পাঠিয়ে দেয়। এরপর থেকে সবাই অনেক চালাক হয়ে তাদের জীবন যাপন করতে থাকে। জীবিকা নির্বাহ করে সুখেই দিন কাটাতো। সেই জঙ্গলে টুনি পাখি তার 2 ছানাকে নিয়ে অনেক কষ্টে দিন পার করত। টুনির স্বামী অনেক আগেই মারা গেছে, তাই টুনির অনেক কষ্টেই সন্তানদের বড় করতে হচ্ছে। মা, তোমার খুব কষ্ট হয় তাই না? তুমি তো সারাদিন কাকলি মাসির বাড়িতে কাজ করো, আবার কাজ শেষে বাড়ি এসে বাড়ির সব কাজ করো। তুমি একা হাতে বাইরের কাজও সামলাচ্ছ, আবার ঘরের কাজও সামলাচ্ছ। তোমার তো অনেক কষ্ট হয় তাই না মা? না রে মা, আমি তোদের মুখের দিকে তাকিয়ে সব কিছু করতে পারি, আমার কোনো কষ্ট হয় না। তোদের বাবা চলে যাওয়ার পর আমাকেই তো সব সামলাতে হচ্ছে। মা, তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। আমাদের কষ্ট দূর হয়ে যাবে মা। হ্যাঁ রে মা, আমি তো তোদের ঠিক মতো খাওয়াতেও পারি না, তোদের তো অনেক কষ্ট হয়, আমি বুঝি। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, তখন তোকে না খেয়ে থাকতে হবে না সোনা। তুমি পাশে থাকলে আমাদের আর কোনো কষ্ট হয় না মা। হয়েছে, তোদের আর পাকা পাকা কথা বলতে হবে না, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। তোরা 2 বোন বাড়িতেই থাক, আমি কাজে যাচ্ছি। এরপর টুনি কাজে চলে যায়। টুনি কাকলি কাকের রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করত। টুনির হাতে রান্না অনেক মজার ছিল, তাই বনের সব পাখিরা কাকলি রেস্টুরেন্টেই খেতে আসতো আর টুনির রান্নার প্রশংসা করত। টুনি সারাদিন হাড় ভাঙা কাজ করলেও কাকলি তাকে ঠিকমতো বেতনটাও দিত না, উল্টো সারাদিন টুনির সাথে খারাপ ব্যবহার করত।
বলি কি মহারানী, তোর এতক্ষণে কাজে আসার সময় হলো? দেরি করে এসেছিস বলে তোর মাইনে থেকে 500 টাকা কাটা। মালকিন, আমার বেতন থেকে টাকা কাটবেন না। এমনিতেও তো আপনি আমাকে কম বেতন দেন, যা দিয়ে আমার ছানাদের না খেয়েই থাকতে হয়। আবার আমার মাইনে কাটবেন? কি তুই আমার মুখের উপর কথা বলছিস? ভুলে যাস না আমি তোর মালকিন। চুপচাপ কাজে লেগে পড় যা। তারপর টুনি রান্না করতে চলে যায়। কাকলি টুনিকে নিয়ে অনেক কাজ করিয়ে নিত। কাজ শেষে টুনি বাড়ি যেতে চাইলে কাকলি বলতো, কি এত তাড়াতাড়ি তুই বাড়ি যাবি? মানে বাসনগুলো সব পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়িতে যাবি? মালকিন, আমার ছোট ছোট দুটো ছানা বাড়িতে একাই থাকে। ওরা তো না খেয়ে আছে। আমি এখন না গেলে ওরা অনেক ভয় পাবে। আর বাড়িতে তো কোনো খাবার নেই। ছানারা যে না খেয়ে আছে মালকিন। তোর ছানারা না খেয়ে থাকবে তাতে আমার কি? তুই এসব কাজ করে বাড়িতে ফিরবি কেমন? তারপর টুনি বাধ্য হয়ে সব কাজ করতে থাকে। আর এইদিকে ওর ছানারা বলে, দিদি, এই দিদি, মা কখন কাজ থেকে ফিরবে বলতো? আমার যে খুব খিদে পেয়েছে, ঘরে তো খাবার নেই। তাহলে কি খাবো আমরা? তুই কাঁদিস না রে বোন, মা এক্ষুনি ফিরবে, একটু অপেক্ষা কর। তারপর টুনি কাজ শেষে বাড়িতে ফিরে আসে আর ওর ছানাদের রান্না করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি রেস্টুরেন্টে কাজ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তবুও কাকলি তার ছুটি দেয় না। তারপর রেস্টুরেন্টে কোকিল খেতে আসে আর কোকিল টুনিকে দেখতে পায় আর হাসপাতালে নিয়ে যায়। তখন উল্লু পেঁচা ডাক্তার বলে, টুনি অনেক অসুস্থ, ওকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে। ওর কাজ করা অনেক বেশি হয়ে গেছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনি টুনিকে নিয়মিত খাওয়াবেন। এরপর কোকিল টুনিকে নিয়ে বাড়িতে আসে। কি হয়েছে মায়ের? মাকে এমন দেখাচ্ছে কেন? তোমার মা অনেক অসুস্থ, তবে তোমরা চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। টুনির অসুস্থতার কথা শুনে বনের সব পাখিরা একে একে দেখতে আসে। টুনির এমন অবস্থা দেখে সবার অনেক কষ্ট হয়। তখন টিয়ে বলে, তুমি কাকলির রেস্টুরেন্টে কাজ করো, আর কাকলি তোমার থেকে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু বেতন তো দেয় না। তোমার রান্না তো অনেক মজার, তোমার হাতের জিলাপি তো অনেক মজার। তুমি কাকলির কাজ বাদ দিয়ে নিজে একটা জিলাপির দোকান দাও, তোমার কাছে সবাই খেতে আসবে। দেখো, টিয়ে কিন্তু ভুল কিছু বলেনি টুনি বোন। তোমার হাতের রান্না তো অনেক মজার, আর জিলিপি তো অসাধারণ। তুমি আর কতদিন ওই কাকুলির রেস্টুরেন্টে কাজ করবে? তুমি বরং একটা জিলিপির দোকান দাও। তুমি জিলাপি বিক্রি করে অনেক উন্নতি করতে পারবে। আমাদের কথাটা শোনো। এরপর টুনি সব পাখিদের কথায় রাজি হয়ে যায় আর কদিনের মধ্যে টুনি সুস্থ হয়ে যায়। তারপর টুনি ওর জমানো কিছু টাকা দিয়ে জিলাপির দোকান দেয় আর তা দেখে কাকলি ভীষণ রেগে যায়, কারণ সবাই টুনির দোকানে জিলাপি খেতে যেত। কেউ আর কাকলির রেস্টুরেন্টে যেতে চাইতো না। আরে টুনি বোন, তোমার হাতে জিলাপি অনেক মজার। হ্যাঁ টুনি, তোমার হাতের জিলিপি অনেক মজার। এভাবে সব পাখিরা সবাই টুনির দোকানে জিলাপি খেতে যেত আর তা দেখে কাকলি ভীষণ হিংসে করত। কাকলির রেস্টুরেন্টে ভালো রাঁধুনি না থাকায় আর খাবার মজা না হওয়ায় কেউ আর কাকলির রেস্টুরেন্টে খেতে যায় না। এইদিকে টুনি ওর জিলাপি বিক্রি করে অনেক স্বাবলম্বী হয়। এখন আর টুনিকে কারো কথা শুনতে হয় না। টুনির ছানাদের না খেয়েও থাকতে হয় না।
তারা মা আর ছানারা মিলে সুখে দিন কাটাতে থাকে। আর ওদিকে কাকলি টুনির সাথে খারাপ ব্যবহার করার কারণে অনুতপ্ত হতে থাকে। আর এদিকে মা আর ছানারা অনেক সুখেই দিন কাটাতে থাকে। মা, আমি তোমাকে বলেছিলাম না আমাদের এই কষ্ট একদিন দূর হবে। দেখলে তো আমার কথাই সত্যি হলো। হ্যাঁ রে মা, তোর কথাই যে সত্যি হয়েছে। আমাদের যে এখন সুখের দিন রে মা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।